হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে ভর দুপুরে কবিতা, যেটা লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তার যে হাতে কলমেগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা চলে এসেছি পেজ নম্বর 3-এ ভর দুপুরে কবিতার হাতে কলমে। এই প্রশ্ন উত্তরগুলো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো, আমরা এখানে একটা কবি পরিচিতি পাবো। প্রথমে তোমরা কবিতাটা খুব ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? তো আমরা 1 নম্বর থেকে 1-এর 1 যে প্রশ্নটা আছে সেখান থেকে শুরু করব। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? ঠিক আছে, তো চলো উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো, ফার্স্ট কোশ্চেন ছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়। সেটার উত্তর আমরা লিখে নিয়েছি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তরে আমরা লিখব, তার লেখা দুটি কাব্যগ্রন্থ হলো উলঙ্গ রাজা ও কলকাতার যিশু। এবার চলে আসছি আমরা। দেখো, এখানে রয়েছে তোমাদের 2 নম্বর। 2 নম্বরে দিয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1 রয়েছে, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? তো চলো সেমভাবে উত্তরগুলো আমরা দেখে নিই। তো দেখো, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তরে লিখব, ছাতা যেমন রোদ বৃষ্টির হাত থেকে দেহকে রক্ষা করে, ঠিক তেমনি অশ্বত্থ গাছ তার স্নিগ্ধ ছায়ায় ক্লান্ত পথিককে আশ্রয় দেয় বলে এখানে তাকে ছাতার সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? উত্তর লিখব, গাছের তলায় শুয়ে রাখাল আকাশটাকে ছুঁয়ে মেঘগুলোর ভেসে যাওয়া দেখছে। নেক্সট কোশ্চেন বলেছে, নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? উত্তর লিখব, নদীর ধারে বেঁধে রাখা শুকনো খড়ের আটি বোঝাই করা একটি বড় নৌকার দৃশ্য ভর দুপুরে কবিতায় ফুটে উঠেছে। হয়ে গেল 2 নম্বর। 3 নম্বরে দেখো কি আছে, একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। কী কী দিয়েছে? তৃণ, তটিনী, গোরক্ষক, পৃথিবী, জলধর। তো চলো কবিতা থেকে খুঁজে নিয়ে আমরা উত্তরগুলো করে ফেলি। দেখো তাহলে, ফার্স্টেরটা কী ছিল? তৃণ। তৃণ মানে আমরা কবিতায় কী পেয়েছি? তৃণ মানে হচ্ছে ঘাস। তারপরে দিয়েছে তটিনী। তটিনী মানে আমরা কি করব? তটিনী মানে আমরা করব যে নৌকা। তটিনী মানে হচ্ছে নদী। তটিনী মানে হচ্ছে নদী। নেক্সট আছে গোরক্ষক। গোরক্ষক মানে আমরা করব হচ্ছে রাখাল। তারপরে আছে তোমার পৃথিবী। পৃথিবী মানে করব বিশ্ব বা ভুবন। বিশ্ব বা ভুবন করলাম। তারপরে আছে জলধর। জলধর মানে হচ্ছে মেঘ। এবার চলে আসছি আমরা 4 নম্বরে। দেখো কি বলেছে, নিচের বিশেষ্য শব্দগুলোকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলোকে বিশেষ্যে পরিণত করো। ঘাস, রাখাল, আকাশ, মাঠ, আদর, গাছ, লোক। তো চলো এগুলো করে ফেলি। দেখো, ফার্স্টেরটা আছে ঘাস। ঘাস আমরা করব হচ্ছে ঘেঁষো। ঘাস করব হচ্ছে ঘেঁষো। রাখাল, রাখাল আমরা করব রাখালি। রাখালি। আকাশ, আকাশ আমরা করব আকাশী। মাঠ, মাঠ করব হচ্ছে মেঠো। নেক্সট দিয়েছে আদর। আদর আমরা করব হচ্ছে দেখো আদুরে। আদরটা করব আদুরে। নেক্সট আছে গাছ। গাছ করব গেছো। লোক করব লৌকিক। লৌকিক। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বরে কি বলছে, পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। নদী, আদর, বাতাস। তাহলে দেখো কবিতায় কী কী শব্দ আছে? নদী, আদর, বাতাস। এটার সঙ্গে নদী, ফার্স্ট এটা নদী। নদীর সঙ্গে আমরা উপসর্গ কী যোগ করতে পারি? এটা করতে পারি উপ। তাহলে উপযোগ নদী, নতুন শব্দ কী তৈরি হচ্ছে? উপনদী। উপনদী তৈরি হচ্ছে। নেক্সট আছে আদর। আদরের সঙ্গে আমরা করতে পারি অনা যোগ করতে পারি। উপসর্গ অনা যোগ করলে হচ্ছে অনা যুক্ত আদর, এটা হবে অনাদর। অনাদর। নেক্সট আছে বাতাস। এটা করতে পারি আমরা সু। উপসর্গ সু যোগ করলে সু যোগ বাতাস, এটা হবে সুবাতাস। সুবাতাস। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি আমরা পরেরটাতে।
নাম্বার দেখো, 6 নাম্বার কি বলছে, নিচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো। ঠিক আছে, তাহলে এই যে তোমাদের সেন্টেন্সগুলো দিয়েছে আর কি, বাক্যগুলো, এগুলো থেকে উদ্দেশ্য বিধেয় আমাদেরকে আলাদা করতে বলেছে, আর উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করতে বলেছে। ঠিক আছে, দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি দিয়েছে, 6.1 দিয়েছে, ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা। তাহলে এখানে ওই যে অসৎ গাছটি, এটা হলো উদ্দেশ্য, ও তো পথিকজনের ছাতা, এটা হচ্ছে বিধেয়। ঠিক আছে, এবার আমাদেরকে বলেছে উদ্দেশ্যের সম্প্রসারণ করতে। উদ্দেশ্যের সম্প্রসারণ, ওই যে অসৎ গাছটি, এটা আমরা সম্প্রসারণ করে লিখতে পারি, তোমরা প্রত্যেকে লিখে নাও, ওই যে বিরাট ব্যাপ্ত অশ্বত্থ গাছটি। কি লিখব, ওই যে বিরাট ব্যাপ্ত অশ্বত্থ গাছটি। তারপরে বলেছে 6.2, কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে বাতাস। উদ্দেশ্য কি না, যে বাক্যটা দেবে তাকে কে প্রশ্নের উত্তরে যেটা আসবে, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে উদ্দেশ্য, আর বাদবাকিটা হচ্ছে বিধেয়। তাহলে কেউ, এটা হচ্ছে বাতাস উদ্দেশ্য, কেউ কোথা নেই ওড়ায় মিহিন সাদা ধুলো, এটা হচ্ছে বিধেয়। তারপরে দেখো, এবার উদ্দেশ্য অংশের যদি আমরা সম্প্রসারণ করি, তাহলে কি লিখব, ঠান্ডা দক্ষিণা বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। কি লিখব, ঠান্ডা দক্ষিণা বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। তারপরে 6.3 বলছে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে। এখানে উদ্দেশ্য কোনটা, উদ্দেশ্য হচ্ছে বিশ্বভুবন, বাদবাকিটা পুরোটা হবে আঁচল পেতে ঘুমোচ্ছে এখানে, এটা হচ্ছে বিধেয়। এবার উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করলে কি পাবো আমরা, বিশ্বভুবনকে লিখব যে ভরদুপুরে নিস্তব্ধ বিশ্বভুবন আঁচল পেতে ঘুমোচ্ছে এইখানে। কি লিখব, ভর দুপুরে নিস্তব্ধ বিশ্বভুবন আঁচল পেতে ঘুমোচ্ছে এইখানে। এভাবে আমরা উদ্দেশ্য অংশ সম্প্রসারণটা করে দেব। এবার দেখো কি বলেছে 7 নম্বর, বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একই উপস্থিতি রয়েছে, মানে বিশ্ব মানেও যা, ভুবন মানেও তাই। এমন 5টি নতুন শব্দ তুমি তৈরি করো। ঠিক আছে, তো চলো এগুলো আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে এইখানে আমরা কি কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি ছোট খাটো, ছোট খাটো লিখতে পারি, ভুল ভ্রান্তি লিখতে পারি, চাল চলন লিখতে পারি, বারবারন্ত লিখতে পারি, জ্বালা যন্ত্রণা লিখতে পারি। কি কি লিখতে পারি তাহলে, ছোট খাটো, ভুল ভ্রান্তি, চাল চলন, বারবারন্ত, জ্বালা যন্ত্রণা, এই 5টা তোমরা লিখে দিলেই হবে। ঠিক আছে, এবার চলে আসছি দেখো 8 নম্বরে। 8 নম্বরে কি বলছে, ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম। ঠিক আছে, ওই কি না, দূরত্ববাচক নির্দেশক সর্বনাম। এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও, যেমন ও, উহা, উনি, ওরা ইত্যাদি। তো এরকম আমাদেরকে কয়েকটা লিখতে হবে। সেটা লিখতে পারি আমরা তাদেরটা, ওদেরটা, সেখানটা, ঠিক আছে, ওটা সেটা, এগুলো করতে পারি। কী কী করতে পারি, ওটা সেটা, তাদেরটা, ওদেরটা, সেখানটা, এগুলো করতে পারি। ঠিক আছে, 9 নম্বর চলে আসছি। 9 নম্বর বলেছে পথিকজনের ছাতা সম্বন্ধপদটি চিহ্নিত করো। কবিতায় থাকা সম্বন্ধপদ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধপদ যুক্ত শব্দ তৈরি করো, যেমন গোঠের রাখাল দুপুরের ঘুম। এরকম আমাদেরকে সম্বন্ধপদ তৈরি করতে হবে। তাহলে দেখো এরকম আমরা করতে পারি, গাছের তলায়, নদীর ধারে, ঘাসের গালচেখানি। ঠিক আছে, কী কী করতে পারি, ঘাসের গালচেখানি, নদীর ধারে, ঘাসের তলায়, এগুলো করতে পারি। এগুলো হলো কবিতায় থাকা। ঠিক আছে, আর নিজের থেকে তৈরি যেগুলো করব সেগুলো কি লিখতে পারি, জামার বোতাম, খেলার মাঠ, মায়ের হাসি, চোখের তারা। ঠিক আছে, জামার বোতাম, খেলার মাঠ, মায়ের হাসি, চোখের তারা, এগুলো করতে পারি। তো চলো নেক্সট চলে যাব। বলছে যে ওই বড় নৌকাটি বলতে, 10 নম্বর, ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকোকে। নৌকোর সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে একবচন বোঝানো হয়েছে। এরকম একটিমাত্র একবচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো। দেখো এখানে আমরা যদি করি, হ্যাঁ, তো দেখো আমরা ফার্স্টে 10 নম্বর, তো 10 নম্বর আমরা যদি একটা লিখি, টা শব্দ যোগে লিখি, তাহলে দেখো আমরা ছেলে লিখে ছেলে যোগ টা করে আমরা করতে পারি কিন্তু ছেলেটা, ছেলেটা।
ঠিক আছে, টা নির্দেশক যুক্ত করলাম, যুক্ত করে আমরা করলাম হচ্ছে একবচনের রূপ ছেলেটা। আরেকটা করতে পারি ঘর যোগ টা, টা নির্দেশক যোগ করে করলাম হচ্ছে ঘরটা। ঠিক আছে, আরেকটা দেখো এবার টি নির্দেশক যুক্ত করে করি, করতে পারি, লিখতে পারি খাতা, খাতা যোগ টি, এটা দিয়ে হয় খাতাটি। তারপরে বল যোগ টি করে নির্দেশক যোগ করে, টি নির্দেশক যোগ করে বলটি করতে পারি, হলো। তারপরে আমরা লিখতে পারি, দেখো চিঠি লিখি, চিঠি যোগ খানা, খানা নির্দেশক যোগ করলাম। ঠিক আছে, চিঠি যোগ খানা, এটা আমরা করব হচ্ছে চিঠিখানা, চিঠিখানা। তারপরে করতে পারি চুড়ি যোগ গাছা নির্দেশক যোগ করলাম, গাছা, চুড়ি যোগ গাছা, এটা হবে চুড়ি গাছা, চুড়ি গাছা, এভাবে করতে পারি। এবার দেখো 11 নম্বর কি বলছে, কবিতা থেকে বহুবচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো, প্রসঙ্গত শব্দকে আর কি কিভাবে আমরা বহুবচনের রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। তাহলে ভর দুপুরে কবিতায় দেখো বহুবচনের যে প্রয়োগগুলো রয়েছে যে সমস্ত শব্দে, সেগুলো কী কী লিখবো, মেঘগুলো, লোকগুলো, কাদের, এগুলো। ঠিক আছে, মেঘগুলো, লোকগুলো, কাদের, এগুলো। এবার আমরা চলে যাব পরেরটাতে। 12 নাম্বার বলছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 2-1 কি বলছে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? তো চলো উত্তরটা দেখে নিই। তাহলে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে, কবি এমন ভাবনার কারণ কি? দেখো, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভরদুপুরে কবিতায় গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে গ্রাম বাংলার একটি নির্জন দুপুরবেলার ছবি তুলে ধরেছেন। সূর্যের প্রচণ্ড তেজে মানুষ ও প্রকৃতি ক্লান্ত হয়ে পড়েছে। পথের ধারে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ গাছটি ছাতার মতোই ছায়া দিচ্ছে ক্লান্ত পথিককে। পথঘাট মাঠ জনহীন, অশ্বত্থ গাছের ছায়ায় শুয়ে থাকা রাখাল ছেলে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। দুপুরের অলস ক্ষণে শ্রান্ত দেহে দেখছে মেঘেদের আনাগোনা, বাতাস এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে মিহি ধুলো, নদীতে পাড় ঘেঁষে বাঁধা আছে খড় বোঝাই বড় নৌকা, কোথাও কর্মচঞ্চলতার লেশমাত্র নেই। গ্রীষ্মের তীব্র দহনে সর্বত্রই বিরাজ করছে ক্লান্তি। কবির মনে হয়েছে শুধু মানুষ নয়, সমস্ত পৃথিবী যেন এই শ্রান্ত দুপুরে আঁচল পেতে ঘুমোচ্ছে এইখানে। নেক্সট কোশ্চেন বলছে, ভরদুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়, কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো। উত্তর লিখব, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভরদুপুরে কবিতায় গ্রাম বাংলার একটি অলস, নির্জন ও শান্ত দুপুরের দৃশ্য তুলে ধরেছেন। নির্জন পথের ধারে একটি প্রাচীন অশ্বত্থ গাছ দাঁড়িয়ে আছে অচল অনড় হয়ে, সে ছাতার মতোই পথিকদের বিশ্রামের জন্য ছায়া দিয়ে চলেছে। তার তলাটি ঢেকে আছে নরম সবুজ ঘাসে। কবি কল্পনা করেছেন যে সেই সবুজ ঘন ঘাস যেন গালচের মতো সুদৃশ্য। মাঠের রাখাল আকাশের দিকে, আকাশটাকে ছুঁয়ে কিভাবে মেঘগুলো যায় সেই দৃশ্য দুচোখ ভরে দেখছে। গরুর দল ছুটে বেড়াচ্ছে দূরে দূরে, একটা বড় নৌকা বাঁধা রয়েছে নদীর ধারে, তাতে খড়ের আঁটি বোঝাই করা রয়েছে। পথঘাটের নির্জনতার মাঝে হঠাৎ বাতাস এসে উড়িয়ে দেয় মিহিন সাদা ধুলো। এমন অলস দুপুরে সবাই নিদ্রাচ্ছন্ন, কিন্তু বিশ্বভুবনও যেন তার আঁচলখানি পেতে ঢলে পড়েছে ঘুমে। কবি লিখেছেন আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।